আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দৈনিক নিউজে প্রতিদিনের সংবাদ আয়োজনে আমন্ত্রণ সবাইকে। আপনাদের সাথে আছি আমি দিলরুবা খান। জুলাই গণ অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। সোমবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এ সাক্ষ্য দিচ্ছেন আবু সাইদের ময়নাতদন্তকারী চিকিৎসক ডাক্তার রাজিবুল ইসলাম। ময়নাতদন্ত রিপোর্ট 5 বার পরিবর্তন করা হলেও তিনি জানিয়েছেন প্রথম রিপোর্টটি সঠিক ছিল। সাক্ষ্য ডাক্তার রাজিবুল ইসলাম বলেন, গুলিবিদ্ধ হয়ে অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে আবু সাইদের মৃত্যু হয়েছে এমন রিপোর্ট দেওয়ার তা গ্রহণ করা হয়নি। নানামুখী চাপ প্রয়োগ করে সেই রিপোর্ট মোট 5 বার বদলানো হয়েছে, কিন্তু ময়না তদন্তের প্রথম রিপোর্টটি সঠিক ছিল। বিশ্ববিদ্যালয়গুলোর আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার সকালে সেনাবাহিনীর সরকারি ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় সমূহের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো ভূমিকা নেই। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনীর হস্তক্ষেপের প্রশ্নই আসে না। এর আগেও সেনাবাহিনী কর্তৃক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি স্পষ্ট করা হয়েছিল। বাগেরহাটে সংসদীয় 4টি আসনের মধ্যে একটি কমিয়ে 3টি আসন করার চূড়ান্ত গেজেট প্রকাশের প্রতিবাদে হরতাল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। এতে জেলার অন্তত 20টি স্থানে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধের খবর পাওয়া গেছে। সোমবার সকাল 8টা থেকে এ কর্মসূচি শুরু হয়, যা চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। সকাল 8:30টার দিকে হরতাল সমর্থনকারীরা জেলা নির্বাচন অফিসের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। পরে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে প্রধান ফটকের সামনে অবস্থান নেয়। জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজের উপর হত্যাচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, দেশে অস্থিতিশীলতা সৃষ্টির গভীর চক্রান্ত চলছে, আর সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা সেই ষড়যন্ত্রেরই অংশ। এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, সম্প্রতি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং জাকপার সভাপতি খন্দকার লুৎফর রহমানের উপরও একইভাবে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে। বিবৃতিতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানিয়ে বলেন, ববি হাজ্জাজ সহ সাম্প্রতিক সময়ে রাজনৈতিক নেতাদের উপর হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান সহ আওয়ামী লীগের 5 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার ডিএমপি ও উপকমিশনার তালেবুর রহমান সাবেক সচিব আবু আলম শহীদ খানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। শাহবাগ থানার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ সোমবার। প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। তবে সাক্ষরতা অর্জনের ধীরগতির কারণে এবছরও নতুন কোনো সুখবর ছাড়াই দিবসটি পালিত হচ্ছে। দেশে এখনো 21.9% বা 2,90,00,000 মানুষ নিরক্ষরতার অন্ধকারে। বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তির যুগে যেখানে ডিজিটাল সাক্ষরতা অপরিহার্য হয়ে উঠছে, সেখানে বিপুল সংখ্যক জনগোষ্ঠীর সাধারণ স্বাক্ষর জ্ঞান না থাকাটা দেশের অগ্রগতির জন্য একটি বড় চ্যালেঞ্জ। জুলাই আন্দোলনকে কেন্দ্র করে খিলগাঁও থানাধীন এলাকায় মোহাম্মদ সালাউদ্দিন সুমন নামে এক ব্যক্তি হত্যার মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন এবি তাজুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে। এর আগে গত 2 সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার উপ পরিদর্শক মোহাম্মদ আসাদুর রহমান তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। বিএনপির হাত ধরেই 31 দফা সহ সব ইতিবাচক পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলনে উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, দলের নেতাকর্মীরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন ও ত্যাগ স্বীকার করেছেন, কিন্তু আন্দোলন থেকে কখনো সরে যাননি। এ সময় তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রকে শক্তিশালী করার আহ্বান জানান। এবারে আন্তর্জাতিক সংবাদ।
অপারেশন কালানেমি পরিচালনার মাধ্যমে ভারতের উত্তরাখণ্ড থেকে 14 জন ভণ্ড বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। এরা মানুষের সঙ্গে প্রতারণা সহ অনেককে ধর্মান্তরিত করার চেষ্টা করেন। কর্তৃপক্ষের বরাত দিয়ে সোমবার এ তথ্য জানিয়েছে এনডিটিভি। পুলিশের ইন্সপেক্টর জেনারেল নীলেশ আনন্দ ভরনে এক সাংবাদিক সম্মেলনে বলেন, অপারেশন কালানেমি পরিচালনার মাধ্যমে 5,500 মানুষকে জেরা করা হয়েছে। এদের মধ্যে 1,182 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং কয়েকজন বাংলাদেশি সহ 14 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিগেডিয়ার জেনারেল শরীফুল এম খানকে যুক্তরাষ্ট্রের আয়রন ডোম প্রকল্পের নেতৃত্বে নিয়োগ দিয়েছে পেন্টাগন। সম্প্রতি ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পাওয়ার পর তিনি এই দায়িত্ব গ্রহণ করেন। মার্কিন বিমান বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। রোববার পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও টিভির এক প্রতিবেদন অনুযায়ী গোল্ডেন ডোম নামে পরিচিত এই কৌশলগত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কর্মসূচির পরিচালক হিসেবে শরীফুল এম খানের নীতি, কৌশল এবং প্রযুক্তি উন্নয়নের সবকিছু তত্ত্বাবধান করবেন। এই প্রকল্পটি যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা সক্ষমতাকে আরো শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে। এবারে খেলার সংবাদ। এএফসি অনূর্ধ্ব 23 চ্যাম্পিয়নশিপে ইয়েমেনের বিপক্ষে 1-0 গোলে হেরে এক ম্যাচ আগেই বাংলাদেশ টুর্নামেন্টের যাত্রা শেষ। প্রথম ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে 2-0 গোলের পর আজ ইয়েমেনের বিপক্ষে 1-0 গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল। 2 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে ইয়েমেন এখন টেবিলের শীর্ষে। আজ দিনের পরের ম্যাচে স্বাগতিক ভিয়েতনাম সিঙ্গাপুরকে হারালে তাদের পয়েন্টও 6 হবে। বাংলাদেশ শেষ ম্যাচে সিঙ্গাপুরকে হারালে 3 পয়েন্ট পেতে পারে। 3 পয়েন্টে গ্রুপ রানার্স আপ হওয়ার সুযোগ একেবারেই ক্ষীণ। সেখানে 11 গ্রুপের মধ্যে সেরা 4 রানার্স আপ হওয়ার সম্ভাবনা নেই।